অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়া এবং অনলাইনে বহু আবেদন রিজেক্টেড দেখানোকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বাড়ছে উপভোক্তাদের মধ্যে। বহু মহিলা বিডিও ও সিডিপিও দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়ে অভিযোগ করেছেন, আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মিত অনুদান পেলেও অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে তাদের আবেদন বাতিল হয়েছে, অথচ কী কারণে তা হয়েছে সে বিষয়ে প্রশাসনের তরফে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। বিক্ষোভকারী একাংশের ধারণা, আবেদনপত্র পূরণের সময় কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য নেই। ফলে প্রযুক্তিগত সমস্যা, নথিপত্রের অসঙ্গতি নাকি অন্য কোনো প্রশাসনিক কারণে আবেদন বাতিল হয়েছে তা জানতে না পেরে বিভ্রান্তির পাশাপাশি অসন্তোষও বাড়ছে। সাধারণ মানুষের প্রশ্ন, শুধুমাত্র বিক্ষোভের সমস্যার সমাধান হবে নাকি প্রত্যেক আবেদনকারীর আবেদন বাতিলের নির্দিষ্ট কারণ জানিয়ে তা সংশোধনের সুযোগ করে দেওয়া হবে? অনেকের মতে, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প, তাই একটি নির্দিষ্ট হেল্পলাইন, বুথভিত্তিক সহায়তা কেন্দ্র বা প্রশিক্ষিত অঙ্গনওয়াড়ি কর্মীর মাধ্যমে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা জরুরি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অঙ্গনওয়াড়ি কর্মী মধুমিতা ভট্টাচার্যের সঙ্গে। এখন শুনুন তিনি কি জানালেন। আপনি তো এসআইআর এর কাজ করেছেন, বিএলও পদে ছিলেন, আবার অন্নপূর্ণা যোজনার ফর্মের কাজ এসেছে, সেটাও করছেন। তো এই ভেরিফিকেশনের যে কাজ, এসআইআর এর কাজ করার ক্ষেত্রে সেটা বেশি কষ্টকর ছিল নাকি না অন্নপূর্ণার ক্ষেত্রে, কোনটা বেশি কষ্টকর বলে মনে হয়? দেখুন, একটু চাপ তো ছিল এসআইআরটা। অন্নপূর্ণাটা যেহেতু আমাদেরকে ডোর টু ডোর করতে হয়নি, সেই জায়গা থেকে তো এটা অনেকটা সহজ। এসআইআরটা একটু চাপের ছিল, কারণ একবার নয় একাধিকবার আমাদের যেতে হয়েছে। আর এসআইআরটা পুরোপুরি অনলাইন সিস্টেম ছিল? হ্যাঁ, একদম। না, ফর্ম দিতে হয়েছিল, ফর্ম অনলাইন। আর অন্নপূর্ণার ক্ষেত্রে? অন্নপূর্ণার ক্ষেত্রে আমরা অফলাইন ভেরিফিকেশন করছি। মানে যেগুলো অফলাইন, যারা ফর্ম ফিল আপ করেছে সেগুলো আমরা ভেরিফিকেশন করছি। একদম একদম। আচ্ছা, এই ভেরিফিকেশনটা কি মোবাইল অ্যাপের মাধ্যমে করছেন না এটা টোটালি অফলাইনই? না, টোটালি অফলাইনে। এই যে দেখুন, এই ফর্ম এটা আমাদের দেয়া হচ্ছে, এটা আমরা অ্যাপ্লাই করে মানে ফিল আপ করে এটা আবার সেই ফর্মের সঙ্গে আমরা স্ট্যাপেল করে দিচ্ছি। এটা দেখে ভিডিও, যারা ভিডিওর আন্ডারে আছেন ভিডিও অফিস, পঞ্চায়েতের আন্ডারে যারা পঞ্চায়েত অফিস, এবং এসডি অফিসের আন্ডারে যারা এসডি অফিস থেকে আপলোড হবে এটার কম্পিউটারে। আচ্ছা, আমাদের সংক্ষেপে একটু বলুন না, মূলত কোন কোন বিষয়গুলো আপনারা দেখছেন? আমরা দেখছি যেটা আবেদনকারীর নাম, মানে এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত পারিবারিক তথ্য যাচাই। আবেদনকারীর নাম নাম্বার 1, নাম্বার 2 আধার নাম্বার, নাম্বার 3 মোট সদস্যর সংখ্যা, নাম্বার 4 জাতিগত শ্রেণী বিভাগ, নাম্বার 5 রেশন কার্ডের ধরন, 6 বাড়ির ধরন, কাঁচা বাড়ি না আধা পাকা বাড়ি না পাকা বাড়ি। পাকা বাড়ি যদি হয়ে থাকে সেখানে শ্রেণী মানে কক্ষ কটা, রুম কটা আছে, এবং একতলা না দোতলা না বহুতল বাড়ি, পরিবারের মোট জমির পরিমাণ কত আছে। আর 7, 8 হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা আছে, কথায় এবং সংখ্যায় সেটা লিখতে হবে। আর নাম্বার 9 হচ্ছে পরিবারের কেউ গভর্নমেন্ট এমপ্লয়েড আছে কিনা, সরকারি চাকুরিজীবী আছেন কিনা। আর নাম্বার 10 হচ্ছেন পরিবারের কেউ সরকারি পেনশনভুক্ত আছেন কিনা। 11 হচ্ছে পরিবারের কারো ইনকাম ট্যাক্সের আওতাধীন আছেন কিনা। ট্যাক্সের ফাইল থাকতে পারে, কিন্তু তিনি ট্যাক্সের মধ্যে পড়েন কিনা, ট্যাক্সের আওতায় আসছেন কিনা, ট্যাক্স দিচ্ছেন কিনা সরকারকে। পরিবারে কোনো ব্যক্তিগত যানবাহন 4 চাকা আছে কিনা। এই হলো আমাদের এটা টোটাল তথ্যটা আমরা তুলে দিচ্ছি। ধরুন, যারা তথ্য দিল, তথ্যটা তারা সঠিক দিল কি ভুল দিল, বা তার মধ্যে কোনো কিছু বাধা রইল কিনা, এটা কিভাবে আপনারা ভেরিফাই কিভাবে করছেন? এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাদের তো ফর্মের বারপাতার ফর্ম থেকে আমরা সব দেখে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু কেউ যদি ভুল তথ্য দিয়ে রাখে বা তথ্যটাকে মিথ্যে তথ্য দিয়ে রাখে, সেটা ভেরিফাই কিভাবে করছেন? শুনুন, এবার বলি, আমরা এই কারণেই কিন্তু সরকার চুজ করেছে আইসিডিএস এবং আশা কর্মীদেরকে, কারণ আমরা প্রতিটা এলাকার মানুষের বাড়িঘর কি আছে না আছে সব জানি আমরা। অতএব ভুল তথ্য দিলেও আমরা সেখানে দেখতে পাবো যে এই মানুষটা, এই নামের এই ব্যক্তি, তার বাড়িতে এই আছে, সে কিন্তু এখানে লিখেছে কাঁচা বাড়ি। এবার এখানে দেখুন, এখানে আবেদনকারীর স্বাক্ষর আছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী, তাহলে কেউই কিন্তু বন্দুকটা নিজের কাঁধে রাখতে চাইবে না। আপনি যদি মিথ্যে অ্যাপ্লাই করে থাকেন, একদম, তার মানে আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি সরকারের কাছে, তার দায়ভার কিন্তু আমার থাকবে। তাহলে এই যে ধরুন ভেরিফিকেশন হয়ে গেল, হ্যাঁ, এর পরবর্তী কাজে অ্যাপ্রুভটা কে করছেন? জিপির যারা আছেন, কম্পিউটারম্যান তারা করছেন, ভিডিওতে ভিডিওর যারা আছেন করছেন, এসডিওতে এসডিও যারা আছেন করছেন।
ওখান থেকে অ্যাপ্রুভটা হচ্ছে একদম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি তো নিশ্চয়ই খবরেও দেখেছেন বিভিন্ন জায়গাতে, আপনি তো দেখেছেন বিভিন্ন জায়গায় মহিলারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, এসডি অফিসে এসে, বিডিও অফিসে এসে। তো এই যে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, আপনি কি মনে করেন এই অনলাইনে যে রিজেক্ট দেখাচ্ছে কি কারণে এটা রিজেক্ট হয়েছে? এর কারণটা কি? এটা কিছু দেখুন, ক্ষোভ বিক্ষোভ দেখানোর কোনো কারণ নেই। যেটা মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকেই পাবেন। এবার রিজেক্ট যেটা দেখাচ্ছে, আমাকে প্রথম ভাবতে হবে যে অনেকেই কি করছেন, 25 বছর বয়স ভেবে অ্যাপ্লাই করছেন তারা। আমরা যখন ভেরিফাই করছি তার আধার কার্ড দেখে আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা 25 বছর হতে 10 দিন বাকি, 1 মাস বাকি। আবার কেউ বা ভাবছে 26 সালে আমার বয়স 60 বছর হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 60 বছর 1 মাস, 60 বছর 2 মাস। সেই ক্ষেত্রে কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার একটা বিশাল ভূমিকা রয়ে যাচ্ছে। কারণ বয়সের কারণে রিজেকশন। হ্যাঁ, একদমই তাই। যেহেতু সরকার এজ বেঁধে দিয়েছেন 25 থেকে 60, তো সেই জায়গা থেকে তো বয়স একটা বড় ফ্যাক্টর। এবং 4 চাকা যদি থাকে, অনেকে কিন্তু দেখেছে কি সত্যি দিতে হয়তো সে চায়নি, কিন্তু তাদের একটা জিনিস আবার কাজ করেছে, যেহেতু ব্যাংক ডিটেলস চেয়েছেন, অ্যাকাউন্ট নাম্বার চেয়েছেন, যে আমার 4 চাকা আছে, আমি যদি না দেখাই ওনারা কিন্তু হয়তো প্যান কার্ড আধার মারলে সব ধরা পড়ে যাবে আমার। সত্যটা দিয়েছেন, সেই কারণেও তার রিজেক্ট হতে পারে, যেহেতু ক্রাইটেরিয়া আছে তার, এটা 4 চাকা থাকলে পাবে না। তো আমার মনে হয় যদি কোনো একটা ক্যাম্প করে জানিয়ে দেওয়া হয় কী কারণে তার বাতিল হলো। আসছি, সে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে দেখুন, এসআইআর এর ক্ষেত্রে যেমন দেখা গেছে আপনারা বিএলওরা বা সাহায্য করেছিলেন ভোটারদের কোথায় কি সমস্যা আছে না আছে। তো এটা আপনারা কি কোথাও কি মনে হয় যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও বিভিন্ন বুথ স্তরে আশাকর্মীদের বা আইসিডিএস কর্মীদের তাদেরকে রাখা, বিভিন্ন ক্যাম্প করা, একটা হেল্পলাইন নাম্বার চালু করা, যাতে করে মানুষ অন্তত বুঝতে পারবে তাদের কি করণীয়, কেন রিজেক্ট হয়েছে, এটা কোনো সংশোধন করা যায় কিনা, এটা কি মনে করেন করা উচিত? দেখুন, এটা হলে পাবলিকের জন্য ভালো, সরকারের জন্য ভালো। হওয়া তো একদমই বাঞ্ছনীয় ছিল এটা, কিন্তু কোনো কারণে হয়তো হয়ে ওঠে না। তবে এই যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, সরকার নিশ্চয়ই এটা নিয়ে কিছু একটা ভাববেন। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে মহিলারা যে টাকা যে পাচ্ছেন না, ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, তা আপনি কি মনে করেন একজন মহিলা হিসাবে যে এই বিক্ষোভ দেখালেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? কখনোই নয়, বিক্ষোভ দেখালে সমস্যার সমাধান হতে পারে না। কি বলবেন বিক্ষোভকারীদের একটাই কথা বলবো, বিক্ষোভ না দেখিয়ে আপনারা শান্ত থাকুন, সরকারের কাছে আবেদন জানান যে রিজেক্ট, ধরুন কি কারণে রিজেক্ট হচ্ছে, সেই রিজনটা দেখাতে, যে কি কারণ, যে আপনার বাড়িতে 4 চাকা আছে সেই কারণে আপনার ফর্মটা বাতিল হয়েছে, আপনার বয়সটা কম আছে বাতিল হয়েছে, বেশি আছে বাতিল হয়েছে, আপনার ট্যাক্সের আওতায় এসেছেন, বাকি আরও ইত্যাদিতে যে ক্রাইটেরিয়াগুলো আছে। তো আমার মনে হয় মানুষকে যদি তার কারণটা জানিয়ে দেওয়া হয় তাহলে এতটা ক্ষোভ বিক্ষোভ হবে না। আচ্ছা, এই যে আশা কর্মী, আইসিডিএস কর্মী সবাই তো জেনে গেছে যে আপনারা কাজটা করছেন, তাহলে সমস্যাটা কোথায় সেটা আপনারা বুঝতে পারছেন না? আমাদের উপর প্রচুর সমস্যা, কারণ ওনারা ভাবছেন যে এনারাই সবটা করছেন, কিন্তু না, আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা শুধু অফলাইন আপনার ভেরিফাই করে জমা দিয়ে দিলাম, এবার কম্পিউটার আপলোড হবে, সরকার ক্রাইটেরিয়া অনুসারে বিবেচনা করবেন আপনি পার যোগ্য কি যোগ্য না। সেই জায়গা থেকে আমরাও বলতে পারবো না। অনেকে প্রশ্ন করছেন, দিদি আমার রিজেক্ট হয়েছে, কেন রিজেক্ট হয়েছে? আমরা বললাম সেটা তো বলতে পারবো না, কেন রিজেক্ট, সেই সিস্টেম আমাদের হাতেও নেই। ধরুন আপনি অনলাইন করেছেন, অনলাইনে গিয়ে দেখছেন যে আমার তো দেখে দিন তো আমার কি অবস্থায় পড়ে আছে জিনিসটা, উনি বলে দিলেন আপনার ফর্মটা রিজেক্ট, কিন্তু কি কারণে রিজেক্ট সেও কিন্তু বলতে পারবে না, সেখানে তো সেই তথ্য দেয়া নেই। যেমন এসআইআর ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিস আমরা মানে ফেস করে এসেছি। এসআইআর তার নাম বাতিল হয়েছে, কিন্তু কি কারণে বাতিল আমরা উত্তর দিতে পারিনি। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে
বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।